আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট তৈরি করব। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হলো গণিত নবম শ্রেণীর আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, মানে চতুর্থ সপ্তাহের আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে আমি তোমাদের একটি কথা বলবো। আমি তোমাদের এখানে আমাদের 4টি সৃজনশীল প্রশ্ন আছে এবং 2 ধাপে 5টি করে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নেরই উত্তর এখানে তৈরি করার জন্য। তবে তোমরা আমার ভিডিওর সাথে থাকো, আলহামদুলিল্লাহ তোমাদের উপকার হবে আমি প্রত্যাশা রাখি। তাহলে এখন আমাদের যে কাজটা, আমরা প্রথমত যে একটি প্রশ্ন আমি লিখেছি সৃজনশীল এক, যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। তাহলে আমাদের পি কিউ যদি 3 সেন্টিমিটার হলে পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন পরে প্রমাণ করো পি কিউ প্লাস হলো পি আর গ্রেটার দেন হলো 2ps আর 4p স্কয়ার সমান হলো 3p আর স্কয়ার। এটা ছিল আমাদের প্রশ্ন। কিন্তু এখন দেখো, আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে পি কিউ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে কিউ আর বা পি আর বা আর পিও 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, ধরে নিলাম এ সমান 3 সেন্টিমিটার, তাহলে এখানে পি কিউ আর এর ক্ষেত্রফল হবে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা জানি √3/4 স্কয়ার। তাহলে এখানে √3/4 আর এর মান কত বলছি আমরা 3, তাহলে 3 স্কয়ার মানে 9। তাহলে এখানে 9√3/4। এটাকে আর আমরা ভেঙে লিখবো না, আমরা ইচ্ছা করলে আমরা দশমিক পয়েন্টে লিখতে পারবো। তাহলে আমাদের প্রশ্ন হলো, তাহলে আমাদের ক নাম্বার সৃজনশীল, মানে একটা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে আমরা ধাবিত হব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে বিষয়টি প্রমাণ করব সেটি হলো যে আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল খ নম্বরে যে পি কিউ প্লাস হলো পি আর গ্রেটার দেন 2ps। এখন এটা প্রমাণ করার জন্য আগে আমরা এখানে পি কিউ আর আমাদের একটি সমবাহু ত্রিভুজের কথা উল্লেখ আছে, আর বলা আছে এই পি এস টা কিউ আর এর উপর লম্ব। তাহলে এই এস বিন্দুটা হলো পি কিউ কি হলো মধ্যবিন্দু। পরে প্রমাণ করতে হবে পি কিউ প্লাস হলো পি আর গ্রেটার দেন 2ps। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কনে যে বিষয়টা বলবো, ps কে টি পর্যন্ত বর্ধিত করি যেন এই st টা আর এই ps টা সমান হয়। এবার এমন ভাবে বর্ধিত করব যেন আমাদের এই বাহু দুটি সমান হয়। তাই আমরা এখানে বলেছি। আর পরে t, r বা r, t যোগ করি। কিন্তু এখন আমাদের প্রমাণে আমরা এখানে দুইটি ত্রিভুজ পাবো, এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের নাম আমরা কি দিব এখানে, পি এস কিউ আর হলো আর এস টি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা জানি যে বিষয়টা অঙ্কন অনুসারে আমরা জানি যে এই বাহু দুইটা সমান, এই জন্য আমরা লিখেছি পি এস সমান হলো এস টি। আরেকটা বিষয়, যেহেতু এস মধ্যবিন্দু, তাহলে কিউ এস আর এখানে আর এস সমান কিউ এস সমান আর এস। এটা আমাদের হলো মধ্যবিন্দু নিয়ম অনুযায়ী। তাহলে আমাদের এখানে আরেকটা বিষয়, অন্তর্ভুক্ত কোণ। তাহলে পি এস কিউ আর হলো আর এস টি, এই কোণ দুইটা সমান, কারণ এটা আমরা জানি বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হয়। এরপরে আমাদের তাহলে আমরা এখানে পেয়ে যাব এই বাহু সমান এই বাহু পেয়েছি, এটি সমান এটি পেয়েছি, এই কোণ সমানও পেয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারবো ত্রিভুজ দুইটি সর্বসম। বলতে পারবো ত্রিভুজ পি এস কিউ সর্বসম ত্রিভুজ আর এস টি। তাই আমি লিখেছি। তাহলে আমাদের একটা বিষয়, একটা ত্রিভুজের দুইটি বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আর একটা কোণ যদি সমান হয়, তাহলে তৃতীয় বাহু দুইটিও আমরা সমান লিখতে পারবো। এই ক্ষেত্রে আমরা লিখেছি পি কিউ সমান হলো আর টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখবো যে পি আর টি ত্রিভুজের মধ্যে, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের একটা বাহু যদি, এই ত্রিভুজটা যদি আমরা এখন বিবেচনা করি, তাহলে পি আর 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 টি আর পিটি, তাহলে এর মধ্যে লিখবো পি আর প্লাস হলো আর টি গ্রেটার দেন হলো পিটি। এই তাই আমি এখানে লিখেছি। লেখার পরে এই পাশে আমরা যে কাজটি করব, যে পি আর 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 টি, যে এই আর টি আমরা লিখতে পারি পি কিউ। কেন, আমরা এই যে একটু আগে লিখেছি যে আর টি সমান হলো পি কিউ, তাই আমি এখানে বসিয়েছি। আর এই পিটি কে আমরা দুইটি ভাগে ভাগ করে লিখতে পারবো, যে পি এস আর হলো এস টি, তাই আমরা এখানে লিখেছি। কিন্তু আরেকটা বিষয়, আমরা জানি পি এস আর এস টি সমান, তাহলে পি এস এর পরিবর্তে হয় এস টি বসাইতে পারবো, অথবা এস টির পরিবর্তে পি এস বসাইতে পারবো। আমরা এখানে তাহলে পি কিউ প্লাস হলো আর পি আর আর পি এস প্লাস পি এস। কেন পি এস লিখেছি, কারণ আমাদের
পিএসটা ঠিক রাখার জন্য বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে 2PS প্রমাণ করার জন্য। এই কারণে আমরা এই এসটির পরিবর্তে এখানে পিএস বসিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে খ নাম্বার সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করতে পেরেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে 4PS² সমান 3PR² প্রমাণ করার জন্য। এটা প্রমাণ করার জন্য আমি প্রথমত PQR আমাদের সমবাহু ত্রিভুজ, এটা আমরা আগেই প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, আর PS QR এর উপর লম্ব প্রমাণ করতে হবে যে এখানে 4PS² সমান 3PR²। এটার 4 গুণের বর্গ আর এটার 3 গুণের বর্গের সমান। তাহলে যেহেতু PS QR এর উপর লম্ব, তাহলে আমরা এখানে একটা বিষয় বলতে পারি যে আমাদের এই লম্ব হওয়ার কারণে এই কোণটি আর এই কোণটি আমাদের এখানে এই দুই পাশের কোণ দুটি আমাদের সমকোণ। তাহলে আমরা বলতে পারি PSQ PSR সমান 90 ডিগ্রি। তাহলে এখন আমাদের এই বাহু দুটো আমাদের সমান হইব। আমরা বলতে পারি এখানে যে QS সমান হলো RS। এখন আমাদের পরে PQS এই সমকোণী ত্রিভুজের মধ্যে থেকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, যে এখানে লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে অতিভুজ স্কয়ার আগে লিখেছি, তারপরে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, পরে PQ স্কয়ার PS² লিখলাম। আর এই QS যে এই QS এর মানটা আমরা এখানে পেয়ে গেছি হাফ QR, তাহলে হাফ QR হোল স্কয়ার। তাহলে এখান থেকে QR²/4 আর লসাগু করলে এখানে 4PS² প্লাস হলো QR²। কিন্তু এখানে আমরা যেহেতু এটা সমবাহু, তাহলে PQ QR আর PR এই বাহুগুলো সমান। তাহলে এখানে যেটা আমাদের QR আছে তার পরিবর্তে আমরা PQ লিখতে পারবো, যেহেতু এটি তিনটি বাহু সমান। তাহলে আমরা এখানে পেয়ে যাব 4PQ² সমান 4P² PS² প্লাস PQ²। তাহলে PQ² এই পাশে নিয়ে আসলে তাহলে এখানে আমাদের থাকবে 3PQ² সমান 4PS²। তাহলে এই বাক্যটা এই পাশে নিয়ে আসবো, কারণ আমাদের প্রমাণে চাওয়া হয়েছে এরকম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নাম্বার সৃজনশীল সমাধান করলাম। আমি এখন তোমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সৃজনশীল প্রশ্ন 2 এর প্রশ্ন লিখবো যে DEF এর মধ্যে আমরা দেখাচ্ছি যে এখানে DE গ্রেটার দেন হলো EF। এই DE টা EF এর চেয়ে বড়, আর ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, মানে ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির দ্বিখণ্ডক মানে বাহিরে যদি আমরা দ্বিখণ্ডক করি সেটা হলো আমাদের কিউ বিন্দুতে ছেদ করে, সেটা আমি পরে দেখাবো। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা আছে ক নাম্বার, এই ডি কোণটার মান যদি 40 ডিগ্রি হয় 40 ডিগ্রি হয়, তাহলে কোণ EPF ডিগ্রিতে পরিমাপ করলে কত হবে নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা প্রথমত ত্রিভুজ DEF এর মধ্যে থেকে কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি। কিভাবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এখানে হাফ নিয়েছি, তাহলে হাফ ডি কোণ ই কোণ এফ কোণ, আর এই পাশে হাফ করলে এখানে হবে 90 ডিগ্রি। তারপর এখানে ই আর এফটা রেখে আমি ডিটা ওই পাশে নিয়ে নিলাম, তাহলে এখন হাফ ডি ওই পাশে 90 থেকে মাইনাস ছিল, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখেছি। এখন আবার আমরা ত্রিভুজ EPF এর মধ্যে লিখতে পারি কোণ EPF প্লাস হাফ ই, কারণ পুরোটা হলো ই কোণ এর অর্ধেক যেহেতু নেওয়া হয়েছে, তাহলে আমরা লিখবো হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ সমান 180 ডিগ্রি। কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তারপরে এখানে আর বেশি কিছু কাজ না, আমরা শুধু এখানে সমাধানটি করব। তাহলে এখানে কোণ EPF প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ, এই অংশটির মান আমরা জানি 1 নং অনুসারে 90 ডিগ্রি মাইনাস হলো ডি কোণ, হাফ ডি কোণ বসালাম এখানে। পরে 90 ডিগ্রি মাইনাস ডি কোণের মান যেহেতু আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে আমরা এখানে বসাবো, তাহলে 20 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 20 বাদ দিলে হবে এখানে 70। তাহলে এখানে আমাদের ডান পাশে যে 180 ডিগ্রি আছে তা থেকে আমরা 70 ডিগ্রি বাদ দিলেই আমাদের EPF এর মান 110 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা করে ফেলছি। এখন আমরা খ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে খ নাম্বার প্রশ্ন বলতেছি যে
ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই এটি একটি স্থূলকোণ। এই অংশটা আমরা প্রমাণ করব। তাহলে এখন আমরা প্রমাণ করার জন্য প্রথমে লিখব বিশেষ নির্বাচন মনে করি। তাহলে আমরা এখান থেকে উদ্দীপক দেখে আমরা উঠাবো যে ত্রিভুজ হলো ডিইএফ এ ডিই গ্রেটার দেন ইএফ এবং হলো ই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। পরে ইপি কে যদি আমরা এম পর্যন্ত ইপি কে যদি বর্ধিত করি তাহলে এখানে ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে ডিএম ই একটি স্থূলকোণ। স্থূলকোণ জানি আমরা এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট। তাহলে এখন আমরা অঙ্কন লিখবো। আমরা যে এখানে বলতেছি যে আমরা ই ডির উপর এম বিন্দু হতে এম এন লম্ব আঁকি, মানে ই এফ এর সমান করে আমরা ই এন কেটে নিই, মানে এখান থেকে এম এফ এর যতটুকু আছে তার সমান করে আমরা এই জায়গায় এই বিষয়টি আমরা কেটে নিব। ই এফ সমান আমরা ই এন কেটে নিয়েছি। তাহলে এম আর এন আমরা যোগ করি। কি বলেছি কথাটা যে ইডির উপর বা ইডি থেকে ই এফ এর সমান করে ই এন কেটে নিই আর এম কমা এন যোগ করি। তাহলে এখন আমরা লিখব ত্রিভুজ ই ই এন এম একটি আর হলো ই এম এফ, এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা এখান থেকে বলতে পারবো যে ই এন সমান হলো ই এফ। এটা আমরা অঙ্কন অনুসারে বলেছি, যেখানে আমরা বলেছি এই বাহুটি আর এই বাহুটি সমান। আরেকটা বিষয় এখানে আমাদের যে বাহুটি চলে আসবে এন ই এম আর এম ই এফ, এই কোণ দুটি সমান। এটি আমরা কেন, কারণ আমরা এখানে বলতে পারতেছি যেহেতু আমাদের এই ই এমটি আমাদের এই ডিই এফ এর সমদ্বিখণ্ডক হলে দুই পাশের কোণ দুটিও সমান হবে। তাহলে আমরা পেয়ে যাব যে ই এম সমান ই এম। কেন, কারণ এই পাশের ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজ এই দুই ত্রিভুজেরই একটি সাধারণ বাহু হলো ই এম। তাহলে আমরা যেহেতু দেখাইতে পেরেছি যে এই বাহু আর এই বাহু সমান, এই কোণ সমান এই কোণ, এই বাহু সমান এই বাহু। আমরা জানি কোন ত্রিভুজ দুইটি ত্রিভুজ সর্বসম হইব যদি তাদের 3 আইটেম সমান হয়। যেহেতু আমরা পেয়ে গেছি দুইটি বাহু পেয়ে গেছি আর একটি কোণ পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ ই এন এম আর ই এম এফ ত্রিভুজ দুইটা কি সর্বসম হলে তাহলে আমরা যেহেতু এই কোণ আর এই কোণ সমান দেখাইছি, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণ দুইটা আমাদের এখন সমান হবে। তাহলে আমরা এখন বলতে পারবো যে ত্রিভুজ বা কোণ ই এম এন সমান ই এম এফ। মানে কি বলেছি বাক্যটি, যেখানে আমরা বলতেছি যে ই এম এন আর ই এম এফ এই অংশ দুটি সমান। এই পাশের অংশ দুটি যদি আমাদের সমান হয় তাহলে এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে ই এম ডি, কারণ ই এম ডি যেহেতু এখানে আমরা বাক্যটির মধ্যে আমরা বলতে পেরেছি যে ই এম এন এই অংশটা আর এই অংশটা যদি সমান হয় তাহলে ই এম ডি অবশ্যই ই এম এফ এর চেয়ে বড়। মানে পুরা কোণটা এখানে ই এম ডি এই পুরা কোণটা অবশ্যই এই অংশের চেয়ে বড়, কারণ এই অংশটা হলো এই ই এম ডির একটা অংশ হলো ই এম এফ, মানে এই ছোট অংশটা হলো বড় একটি অংশের খণ্ডিত অংশ। তাহলে আমরা এখানে এই অংশটি দেখাইতে পেরেছি যে ই এম এন, কারণ ই এম এন কারণ এই অংশটা ওই ই এম ডির চেয়ে ছোট, কারণ এই অংশটি বড় অংশের একটি অংশ, বড় কোণের একটি অংশ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ই এম ডি সমান হলো ই এম এফ। এটাও হইতে পারে, কারণ এই পক্ষ যেহেতু আমরা চলে আসতে পারি। আর এই পাশের কোণটা কি কোণ বলতে পারি, তাহলে আমরা স্থূলকোণ। তাহলে ই এম এফ একটি স্থূলকোণ। যেহেতু এই কোণটি যেহেতু বড়, এই পাশের কোণটি যেহেতু সমকোণের চেয়ে বড়, তাহলে আমাদের এই কোণের চেয়ে বড়, তাহলে এই কোণ সে স্থূলকোণ। কি বলেছি বিষয়টি, ই এম ডি যদি আমাদের ই এম ডিটা যদি ই এম এফ এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এই অংশের চেয়েও এই কোণটি বড় হবে। তাহলে এটার চেয়ে যদি এটা বড় হয়
তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এখানে বলে দিব যে আমরা কোণ EMD একটি স্থূলকোণ প্রমাণিত হলো। তার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বার সৃজনশীল সমাধান করব। আমরা এখন গ নাম্বার সৃজনশীলে আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমরা প্রমাণটা আমি তোমাদের বোঝাবো কিভাবে আমরা প্রমাণটি করব। প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব, যে মনে করি ত্রিভুজ হলো DEF এর DE কে G পর্যন্ত আর DF কে H পর্যন্ত বর্ধিত করায় দুইটি বহিস্থ কোণ। একটা বহিস্থ কোণ হলো আমরা দুই ভাবে বলতে পারবো, FEG একটা বহিস্থ কোণ আর EFH একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এবং তাদের সমদ্বিখণ্ডক দ্বয়। এখানে কোণ দুটি আমরা এভাবে অঙ্কন করে, যদি আমরা এখানে যে কোণটা অঙ্কন করলাম, এখানে কোণটি যদি আমরা এই বিন্দু থেকে প্রথমে আমরা এইভাবে একটি কোণ নিব, নেওয়ার পরে আমরা যে রেখার মধ্যে থেকে যদি আবার আমরা কাটি, তাহলে আমরা কি পেয়ে যাব? সমদ্বিখণ্ডক পেয়ে যাব। তার এখানে বসে একবার কাটলাম, আবার এই পাশে বসে সমদ্বিখণ্ডক, আর এই কোণের সমদ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হলো হাফ ডি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু এখন এই প্রমাণটা করার জন্য প্রথমে আমরা ত্রিভুজ DEF এর মধ্যে কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি, তার যে কোনো ত্রিভুজে তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই পর্যন্ত এটি লিখে রাখলাম। এখন ত্রিভুজ EQF এর মধ্যে আমরা যে কাজটি করতে পারবো, লিখতে পারবো কোণ EQF যোগ কোণ EF বা FEQ প্লাস EFQ সমান 180 ডিগ্রি। কি বলেছি? EQF প্লাস FEQ প্লাস EFQ সমান 180 ডিগ্রি। তাহলে আমি যেটা আমার প্রমাণে EFQটা রাখতে হবে, এটি বাদে বাকি দুইটা কোণ যে আমাদের আছে, একটি হলো FEQ, এটাকে আমরা লিখতে পারবো হাফ FEG, এই যে লিখেছি হাফ FEG। আবার EFQ এই কোণকে লিখতে পারবো হাফ EFH। লেখার পরে আমরা এটিকে 1 নং সমীকরণ দিয়ে রাখবো। দেওয়ার পরে আমরা জানি যে কোন একটা ত্রিভুজ যদি আমরা এভাবে বানাই, এই ত্রিভুজটার এখানে বিপরীত একটি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। এখানে এই একটি বহিস্থ কোণ আর এই পাশে অপর দুটির অন্তস্থ কোণ যোগ করলে সমান হবে। কি বলেছি কথাটি? কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। তাহলে আমি এখানে লিখতে পারবো যে এই পাশে আমি যে বাক্যটি লিখেছি, যে কিন্তু FEG এটা আমার বহিস্থ কোণ, FEG এটা যদি বহিস্থ কোণ হয়, অন্তস্থ কোণ হবে EDF যোগ DFE, এই যে DFE। তারপর এখানে আমরা হাফ নিয়েছি প্রমাণের স্বার্থে, এই পাশে আমরা হাফ নিয়েছি, পরে আমরা এখান থেকে এটা যা আছে তাই রেখেছি, আর এই পাশে আমরা এখানে লিখতে পারবো যে এই পাশে যদি আমরা লিখতে পারি যে এখানে EDF, তাহলে এই কোণটাকে আমরা D বলতে পারবো আর এই কোণটাকে F বলতে পারবো। এই জন্য আমরা লিখছি হাফ D কোণ প্লাস হলো F কোণ, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। একইভাবে আমরা এই পাশের যে বহিস্থ কোণটা আছে এটার জন্য যদি নেই যে হাফ কোণ EFH সমান আমরা লিখতে পারবো হাফ D আর হলো E, হাফ D আর E। এখন আমরা এই 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ আমরা 1 নং এ ব্যবহার করে আমরা অঙ্কটির সমাধান 2 নং ও 3 নং এর সাহায্যে 1 নং হতে পাই। তাহলে আমি এখানে 1 নং এর আমার বাম পাশে ছিল EQF প্লাস প্রথম অংশের মান বসিয়েছি হাফ D কোণ প্লাস F কোণ, আর দ্বিতীয় অংশের হাফ D কোণ প্লাস E কোণ সমান 180 ডিগ্রি। তারপরে কোণ EQF প্লাস এখান থেকে আমরা হাফ যদি কমন নেই, D কোণ F কোণ আর D কোণ আর E কোণ সমান 180 ডিগ্রি। পরে কোণ হলো EQF প্লাস হাফ, একটি D রাখলাম, আর এই D
ই কিউ এফ তিনটা একসাথে সাজালাম ডি ই এফ সমান 180 ডিগ্রি। এখন আমরা এই তিনটা কোণের যোগফল আমরা প্রমাণের প্রথম লাইনে লিখেছিলাম যে এই বাক্যটা সমান আমরা লিখতে পারবো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের চলে আসলো যে এই বাক্য যা আছে তাই, এখানে হাফ ডি কোণ আর 180 কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি, আর এই পাশে 180 ডিগ্রি। তারপর এখান থেকে আমরা এই অংশগুলো এই পাশে নিয়ে মাইনাস করলে তাহলে আমাদের 180 থেকে যদি 90 ডিগ্রি বাদ দেই তাহলে 90 ডিগ্রি মাইনাস হলো হাফ ডি কোণ। তার শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে প্রমাণটি চাওয়া হয়েছিল সেটি আমরা করতে পেরেছি। এইভাবে সম্পূর্ণ হয়ে গেল আমাদের সৃজনশীল 2। এখন আমরা সৃজনশীল 3, আগে আমরা সৃজনশীল গুলো করব, তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেব। শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল 3 সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n, a³ + b³ = pq। তাহলে আমাদের এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে m = 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - 3abc = 0। আমি একটি একটি করে সমাধান করে সামনে যাব। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে a + b + c = m, কিন্তু এই m এর মান ক নম্বরে যেহেতু আমাদের 0 দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারবো এত সমান 0। তাহলে a + b = -c আমরা পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটার বাম পক্ষ যদি আমরা উঠাই, অতএব দিয়ে আমরা লিখব a³ + b³ + c³ - 3abc। এখন এই প্রথম অংশে যদি আমরা সূত্র প্রয়োগ করি a + b হোল কিউব - 3ab আর ইনটু a + b আমরা সূত্র জানি, আর c³ এই অংশটা আমাদের রয়ে গেল c³ - 3abc, আর a + b এর মান -c, এই যে -c আমরা পেয়েছি, তাহলে -c এর উপর কিউব -3ab আর a + b এর মান -c প্লাস হলো c³ - 3abc। এখানে হবে -c³ আর -c প্লাস 3abc প্লাস c³ - 3abc। 3abc বাদ যাবে, c³ বাদ যাবে, হয়ে যাবে 0। তাহলে আমরা লিখতে পারবো a³ + b³ + c³ - 3abc = 0। প্রমাণিত হয়ে গেল, আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা খ নাম্বার সৃজনশীলের যদি আমরা সমাধান করি, তা শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা আছে c = 0 আর m³ + 2p³ = 3mn প্রমাণ করার জন্য আমাদের বলা হয়েছে। আমি এখানে সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি করে করতেছি বিষয়টি। তাহলে এখানে আমরা লিখব a + b + c = m আর c এর মান আমরা 0 বসাবো, তাহলে a + b = m, তাহলে a + b এর মান আমরা পেয়ে গেছি m। আর ডান পাশে a² + b² + c² এর মান n, আর c এর মান যেহেতু 0 তাহলে a² + b² + 0² = n, a² + b² সমান হলো n। তাহলে এখন আমাদের অঙ্কের বাম পক্ষ আমরা লিখব m³ + 2p³ m³ + 2p³। তাহলে এখন আমরা এখানে m এর মান বসাবো a + b হোল কিউব, m এর উপর কিউব আছে, m এর মান যে বসবে তার উপরে কিউব হবে প্লাস 2 ইনটু a³ + b³ কারণ p এর জায়গায় বসবে আমাদের এই যে এখানে আমাদের p এর মান দেওয়া আছে a³ + b³ এটা আমি লিখি নাই, এবার আমাদের লিখে দিতে হবে যে a³ + b³ = p³ এটা আমরা উঠাবো। তাহলে এখানে পর আমরা লিখব এই অংশের সূত্র প্রয়োগ করব a³ + 3a² b + 3ab² + b³ প্লাস 2 দিয়ে গুণ করে 2a³ + 2b³ তাহলে 2a³ আর a³ 3a³ 3a² b + 3ab² + 3b³ এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিব, থাকবে a³ থাক প্লাস a² b + ab² + b³ তাহলে এখান থেকে আবার আমরা প্রথম দুটি অংশ থেকে কমন নিব, আবার দ্বিতীয় অংশ থেকে কমন নিব। প্রথম অংশ থেকে আমরা এখানে a² কমন নিতে পারবো, থাকবে আমাদের a + b প্লাস, আর দ্বিতীয় অংশ থেকে b² কমন নিব, থাকবে a + b। এখন এই দুটি অংশের পরিবর্তে আমরা একটি অংশ লিখব, আর এখানে থেকে যাবে a² + b²। তাহলে a + b এর মান আমরা জানি m আর a² + b² এর মান n, তাহলে আমরা পেয়ে গেলাম 3mn। অতএব আমাদের উত্তরে চাওয়া হয়েছিল m³ + 2p³ = 3mn। অতএব আমাদের প্রমাণটি সম্পূর্ণ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে গ নাম্বার প্রশ্নের সমাধান করব। m = 10 n = 38 হলে a - b² + b - c² + c - a² এর মান নির্ণয় করো। প্রথমত আমরা এখানে লিখব যে m = 10, m এর মান আমরা জানি a + b + c আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আর n = 38 আর n এর মান a² + b² + c² = 38। পরে আমরা যার মান বের করতে বলা হয়েছে সেই রাশিটি আমরা এখানে উঠাবো, উঠিয়ে আমরা এখানে a - b² সূত্র a² - 2ab + b²
আর এখানে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এস স্কয়ার লিখবো। লেখার পরে এ স্কয়ার দুটি স্কয়ার আছে, দুটি বি স্কয়ার দুটি সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এখান থেকে 2 কমন নিব, নেওয়ার পরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, মাইনাস কমন নিলে ব্রেকেট দিলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে। তাহলে 2 × 38। কিন্তু এখানে আমাদের একটি অসুবিধা হয়ে দেখা দিচ্ছে যে আমরা এখানে এই পাশে আমরা এই এবিসি এর মান আমরা বসাইতে পারতেছি না, কারণ আমাদের উদ্দীপকে নাই। এই কারণে আমাদের অতিরিক্ত একটি কাজ করতে হবে, a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে আমরা এই অংশটির মান 10 আর এই অংশটির মান 38, 10 স্কয়ার 100 আর এখানে 38 মাইনাস করব আর 2 সহ এটা গুণাকার রেখে দিলাম। তাহলে এখানে 62, 2 × ab প্লাস bc প্লাস c এর মান হলো 62। এই রাশিটি আমরা এখানে যদি বসিয়ে দেই, 2 সহ পুরো রাশিটার মান এখানে বসালাম, 2 কে আলাদা করে না, পুরো রাশিটির মান আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 আর 38 গুণ করলে 76 মাইনাস হলো 62, তাহলে এখানে হলো 14। আর শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা সৃজনশীল 3 আমরা সমাধান করে ফেলেছি, এখন আমাদের সৃজনশীল 4। শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল 4-এ চলে আসলাম। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী দেওয়া হলো। তাহলে আমাদের নিবেশন সারণীগুলো আমরা এখানে পেয়ে গেছি। আমাদের এখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর 1, চলকের পরিচয় সহ মধ্যকের সূত্র লেখার জন্য বলা হয়েছে। খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আর প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এখানে ক নম্বর প্রশ্ন, যেহেতু চলকের পরিচয় সহ মধ্যকের সূত্র, আমরা জানি মধ্যক সমান l + n/2 - fc × h/fm। শুধু এই রাশিগুলোর পরিচয় এখানে লিখলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখানে l হলো যে শ্রেণীটা মধ্যক শ্রেণী হবে তার নিম্ন সীমা, n গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হলো শ্রেণী ব্যক্তি। শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের আমরা সমাধান করে ফেলেছি, এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। তাহলে আমরা এখানে প্রথমে শ্রেণী ব্যক্তি আর মধ্যমান xi, গণসংখ্যা fi, দাব বিচ্যুতি ui, xi - a/n আর fi ui আমরা লিখব। আর 51 থেকে 60 আমরা শ্রেণী ব্যক্তিগুলো লিখলাম। আর মধ্যমানটা কিভাবে বের করব, এই সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 51 আর 60 যোগ করলে হবে 111, 111 আর দেখবে 55। এইভাবে আমরা সবগুলো এখানে বের করব, দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ। আর এখানে গণসংখ্যা আমাদের দেওয়া আছে। আর দাব বিচ্যুতির বিষয়টি আমি এখানে দীর্ঘায়িত করব না, শুধু একটা বিষয় বলবো তোমাদের জন্য আমি, যে যেই গণসংখ্যাটা বড় তার ডান পাশে আমরা 0 ধরবো, আর নিচের দিকে 1 2 3 আর উপরের দিকে -1 -2 আমরা লিখে যাব। যেটি বড় তার আমরা ডান পাশেরটা 0 বসাবো আর বাম পাশেরটাকে আমরা এ ধরবো। এটা কি আনুমানিক গড়, যে গড়টা কত হতে পারে অনুমান করে আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা আবার পরে তাহলে 0 আর যদি আমরা এখানে fi ui, তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর দুগুণে 16 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হলো 10 আর 15 আর 0 গুণ করলে 0 আর 12 আর 1 গুণ করলে 12 আর 5 আর 2 গুণ করলে 10। এখানে এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি -4 চলে আসে। সামেশন ui fi ui সমান -4। আরেকটা বিষয়, আমরা গড়ের সূত্র জানি a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। এর মান এখানে আমরা ওই যে আনুমানিক গড় যেটি ধরে নিয়েছিলাম সেটি আমরা এখানে বসাবো। আর সামেশন fi ui এর মান -4 আর n এর মান 50, আর এখানে আমাদের n এর মান h এর মান হলো 10। কারণ এই শ্রেণী থেকে এই শ্রেণীর দূরত্ব হলো এখানে 61 থেকে 51 বাদ দিলে হবে 10, ডানে বামে বিয়োগ করা যাবে না, উপরে নিচে বিয়োগ করতে হবে। তারপরে আমরা এখানে লিখব যে এখানে তাহলে 0 0 বাদ দিয়ে দিলে 4/5 ভাগ করে 0.8, তাহলে 75.5 থেকে এই সংখ্যা বাদ দিলে 74.7 হয়ে গেল আমাদের খ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর। আমরা এখন করব গ নাম্বার প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে আমাদের এই সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য, গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা লাগবে। এরপরে আমরা যে কাজটি করব, আমি তোমাদের এখানে বোর্ডের মধ্যে একটি ডেমো দিব, কিন্তু এটা উঠাবো না, উঠাবো আমরা গ্রাফ পেপার যেটা দেখাবো সেটা। আমরা কিভাবে লিখবো, আমরা গ্রাফ পেপারটি এইভাবে আমরা দুটি অক্ষ টানবো। এই অক্ষটি ভূমি বরাবর অক্ষটি x অক্ষ আর উলম্ব বরাবর অক্ষটি y অক্ষ বানাবো আমরা।
বানানোর পরে আমাদের গ্রাফ পেপারে 10 ঘর পর পর এইভাবে মোটা করে হাইলাইটস করা আছে, এই বিষয়গুলো আমরা এইভাবে উল্লেখ করব। তাহলে এখানে আমাদের উল্লেখ করে প্রথমে আমরা 51 বসাবো, প্রথম ঘর 0 এটা বাদ দিয়ে আমরা প্রথম ঘর বাদ দিয়ে পরে যে 10 ঘরে দাগ থাকবে সেটাকে আমরা প্রথমটা ধরে নেব, এটি আমাদের নিয়ম। কারণ আমরা যদি এখন 51 ঘর যাইয়া পরে যদি বসাই তাহলে আমাদের অত বড় গ্রাফ পেপার আমরা পাবো না, এই জন্য আমরা প্রথমটা বাদ দিয়ে আমরা এটি থেকে আমরা 51 ধরবো। তারপরে লিখবো 61, 71, 81, 91 লিখলাম। কিন্তু লেখার পরে আমাদের এখানে এই শ্রেণীটার পরের শ্রেণী কত সেটাও লিখতে হবে, কারণ 91 থেকে 100 তাহলে এটা আরো কিছু বিস্তৃত আছে, তাহলে আমরা এখানে লিখবো 101। এই পর্যন্ত লেখার পরে আমরা কি করব, এই যে এই শ্রেণীর মধ্য দিয়ে 8, তাহলে আমরা এখানে 8 ঘর যাব, যেখানে 1 2 3 4 5 6 7 8 গেলাম। তাহলে এই আয়তরেখাটা এভাবে উঠায় এটা উঠে এইভাবে বক্স আকার বানাবো, এখানে আমরা পয়েন্ট করে রাখবো। একইভাবে আবার এখানে 10, এটা মাঝখান দিকে আমরা 10 ঘর উঠবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আমরা 10 পর্যন্ত যাই, পরে আমরা এটা আয়তক্ষেত্রটি আমরা বক্স আকারে বানাবো, বক্স আকারের মধ্যে কিন্তু পয়েন্ট করব। পরে 15, আবার এটার মধ্যে এই পর্যন্ত 10, তারপরে 11 12 13 14 15 আমরা এইভাবে লিখলাম, লিখে আমরা বক্সটি আমরা করে নিব মাঝখানের বিন্দু। পরে আমাদের 12 ধরলাম আমরা এই পর্যন্ত আছে 12, তাহলে 1 2 3 4 এইভাবে আমরা 12 পর্যন্ত গুণে মাঝখানে বিন্দু অঙ্কন করব। আর এই পাশে আমরা ধরে নিলাম 5, 1 2 3 4 5 ধরে নিলাম। করার পরে এটা হলো আমাদের আয়ত লেখ্য। যদি আমাদের মানে গণসংখ্যা বহুভুজ বলে আমাদের এই বিন্দুটা আমরা পয়েন্ট করব আর এই বিন্দুটা পয়েন্ট করব। শিক্ষার্থী বিন্দু খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, আমরা এই বিন্দুটি আর এই বিন্দুটি আমরা যদি আমরা শনাক্ত করি, পরে এখান থেকে আমরা স্কেল ধরে এখানে দাগটা নিয়ে আসবো, আবার এখান থেকে এই পাশে, আবার এখান থেকে এই রেখায়, তারপরে এখানে, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত একবারে সর্বশেষ যদি আমরা রেখা টেনে দেই, এটাই হয়ে যাবে আমাদের গণসংখ্যা বহুভুজ। অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা গ্রাফ পেপারে আমরা এরকম একটা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপার নিয়ে আমরা এইভাবে যদি কাজটি করে দেই তাহলে আমাদের অংশটি হয়ে যাবে আমার বিশ্বাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে আজকে আমরা সৃজনশীল 1 2 3 4 চারটি সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমাদের দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আর আমি দীর্ঘায়িত না করে শুধু বোর্ডের মধ্যে লিখে দিব, তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ আমাদের 5টি প্রশ্ন থাকবে। আমরা এখানে প্রথম প্রশ্নটি আমরা সমাধান করেছি আর দ্বিতীয় প্রশ্নটি আমরা সমাধান করেছি। এই আমাদের দ্বিতীয় প্রশ্নটির উত্তর এখানে এই পর্যন্ত যে আমাদের এই কাজটি সমাধান হবে। আর এই মানটি আমাদের এখানে মান বের করার জন্য এই x + 1/x এর মান √29 লিখেছে, এই জন্য আমরা এটি লিখেছি। এখন আমরা 3 4 বাকি প্রশ্নগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে এত এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। আসলে এটা আমাদের যে ভাগশেষের যে উপপাদ্য আছে সেই নিয়মটা আমি এখানে ফলো করেছি। প্রথমে এখানে মান ধরে এখানে একটা সংখ্যা বসিয়েছি যেন ফল 0 আসে, পরে এর মান আমরা এখানে -1 বসাবো, বসালে তাহলে f 0 হয়। তাহলে এই এখানে -1 থাকার কারণে এই সংখ্যাটা এই পাশে কি হবে প্লাস, তাহলে a + 1 হবে ফাংশনের একটি উৎপাদক। তারপরে এই বিষয়টি a³ - 21 - 20 লিখেছি, পরে a³ এটা সাজায়া আমরা একটা উৎপাদক যেভাবে হয় সেই বিষয়টি তোমরা একটু খেয়াল করে নিবা, কারণ আমার এখানে ভিডিও বড় হয়ে যাচ্ছে, এইজন্য আমাকে এখানে সংক্ষিপ্ত করতে হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 3 4 1 2 3 উত্তর করেছি। তাহলে এখানে 4 নাম্বারটার উত্তর আমি লিখে দিয়েছি আর এখানে 5 নাম্বারটার উত্তর লিখে দিয়েছি। আর একটা বিষয় এখানে মনে রাখবা, x এর মান 0 আসছে, আবার x এর মান হলো 25 আসছে। তাহলে x এর মান 0 আর 25, এই 0টা গ্রহণযোগ্য হইব না, x এর মান 25 গ্রহণযোগ্য হবে। আর আমরা 5 নাম্বার প্রশ্ন সমাধান করেছি। তোমাদের কাজ হবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা উঠিয়ে দিবে, কারণ আমাদের আরো একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 2। সেখানেও আবার আমাদের 5টি প্রশ্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর উত্তর করব। এখানে 5টি প্রশ্ন আছে। আমি এখানে প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার দুটি প্রশ্নের আমি উত্তর করে দিয়েছি। তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা উত্তরটি করে ফেলবে। একবার শুধু বলছি সংক্ষিপ্ত আকারে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, সূত্রটি লিখবা, পরিসরের মান বসাইবা, আর সর্বোচ্চটা চাইছে যেহেতু এই বাকিগুলো বসায় যোগ বিয়োগ করলে আমরা ফলাফল পেয়ে যাব। আর 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি। তাহলে 60টি সংখ্যা যা বিজোড়, তাহলে আমাদের বিজোড় হলে n + 1/2 তম পদ হলো আমাদের মধ্য। তাহলে এখানে 7 + 1/2 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে 4 তম পদ, 4 তম পদ, তাহলে
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে চতুর্থ পদ কত 12, তাহলে 12 হলো উত্তর। তাহলে আমরা এখন 3 নম্বর 4 নম্বর বাকি প্রশ্নগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর 3 নম্বর প্রশ্নের উত্তর বলছে এত এত সংখ্যাগুলোর গড় কত। এখানে আমাদের 11টি সংখ্যা আছে, সবগুলো যোগ করে আমরা 11 দিয়ে ভাগ করে ফলটি পেয়েছি। আর এখানে আমাদের 30 জন বালকের গড় ওজন, 30 জনের মোট ওজন পেয়েছি গুণ করে, আবার 15 জনের, টোটাল আমরা 45 জনের শিক্ষার্থীর মোট ওজন পেয়েছি। তাহলে এখানে 45 জনের গড়, তাহলে মোট ওজনকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। এইভাবে চলে গেল আমাদের 3 এবং 4। আর 5 নাম্বার বলছে এত এত সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কত। আমরা জানি যে সংখ্যা রিপিটেশন হয়, একাধিকবার আসে, সেটাই প্রচুরক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সংখ্যাগুলোর মধ্যে 28 দুইবার আসছে, আর 25 দুইবার আসছে। তাহলে প্রচুরক আমাদের দুইটা, 28 এবং 25। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই। তবে তোমাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, একটি লাইক দিবে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের এই ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য তোমরা কমেন্ট করে আমাকে জানাইতে পারো। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।